প্রশাসনে আসলে একটু ধীরগতি বা ধীরচলন নীতি এ ধরনের বিষয়, নাকি ভবিষ্যৎ পরিকল্পনার প্রণয়ন নিয়েও তারা অনেকটা বেশি দূরদৃষ্টির চিন্তা করছেন, সেরকম কিছু? আমার মনে হয় যে প্রশাসন ধীরগতির দৃশ্যমান মনে হচ্ছে, এবং পাশাপাশি তাদের দূরদর্শী দৃষ্টিগোচর হওয়ার মতো সময় পেরিয়ে যায় নাই, অথবা আমরা খুব বৈপ্লবিকভাবে কোনো রকমের অধ্যাদেশ বা কোনো কিছু দিয়ে এরকম কোনো নতুন বৈপ্লবিক চিন্তা আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা প্রত্যাশা করি যে এই সরকার এই কাজগুলো করবেন, এবং অনেকেই বলেন এই সরকারের এই মানে এইটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে একটা নির্বাচিত সরকার আসলে সব করবে। এটা কোথায় বলা আছে? সংবিধানের কোথায় বলা আছে যে এই সরকার পারবে না? বেতন ভাতা দিচ্ছে দেশের সশস্ত্র বাহিনী প্রধান, সমস্ত কিছু মেশিনারিজ কাজ করছে এই সরকার অধীনে। কোথায় কোনো বাইবেলে, কোরআনে, কোথাও গীতায় কোথাও লেখা আছে নাকি? নাই। এগুলো হচ্ছে আবেগী কথাবার্তা। এই সরকার সমস্ত কিছুই করতে পারে। তো প্রত্যাশার কথাটা যদি আমি বলি আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, এই যে নির্বাচন আরেকটা সরকার আসলেই ভালো হয়ে যাবে আমার মনে হয় না। এটা হচ্ছে ওই যে বোতল পরিবর্তন না করে মদ পরিবর্তন, অথবা মদ পরিবর্তন না করে বোতল পরিবর্তন হয়। আমরা দেখছি তো এই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর চরিত্র, তাদের এখানে যে রাষ্ট্রের যে ওভারহেড কস্ট বেড়ে গেছে, এদেশের উৎপাদনের সাথে আমাদের কোনো মানে লোকজন কমে গেছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শাকসবজি হচ্ছে না, আপনি দেখেন কৃষি শ্রমিক পাবেন না। আপনি দেখেন ঢাকা শহরে ইয়াং ফোর্স যারা শক্ত সামর্থ্য, এরা অটো চালাতে আসছে, মানে গ্রামে ইনকামের কোনো স্কোপ নাই। গভর্নমেন্টের ওইদিকে চিন্তা ভাবনা করতে হবে যে গ্রামমুখী মানুষকে করা। এবং এই যে মিস্টার পাটোয়ারি বলেছেন, আমি এর সাথে একমত, উৎপাদনের রাজনীতি করতে হলে আপনাকে লোকাল গভর্নমেন্টগুলোকে স্ট্রেংথেন করতে হবে, ইউনিয়ন পরিষদ কে স্ট্রেংথেন করতে হবে, এবং গ্রামের লোকই চিন্তা করবে তার গ্রাম কেমনভাবে চলবে এটা পরিসংখ্যান করতে হবে। আমাদের সাথে কোনো ভালো স্ট্যাটিস্টিক্সই নাই যে কোন গ্রামের কত জনগণ, তার মাঠের এরিয়া কত, ফসল, সবজি, পেঁয়াজ, মরিচ কতটুকু হবে। আজকে দেখেন মরিচের দাম বেড়ে যায়, এগুলো পরিসংখ্যান নেই। আমাদের কৃষিবিদরা আছে এবং ইউনিয়ন পর্যায়ে ফিল্ড সুপারভাইজার আছে। অ্যাকচুয়ালি হাউ দে ওয়ার্ক এন্ড মানে এরা কী করছে না করছে, জবাবদিহিতার প্রশ্ন কোথায় আছে আমি জানি না। সো আমাদের যদি আমরা গ্রামমুখী যদি না করতে পারি, আমি যদি যেটাকে বলবো গ্রামায়ণ যদি না করতে পারি, আরবানাইজেশন যদি না করতে পারি, এই শহরমুখী করে আমাদের কোনো লাভ হবে না। নির্বাচন করে একদল গেছে, অভ্যুত্থান বলেন, বিপ্লবী বলেন, আবার যদি তারা আসে, মানুষের কোনো লাভ হবে না। যেমন আমি যদি একটা সংস্কারের কথা বলি, একটা করতে হবে, এই যে অর্থ পাচার হচ্ছে, অর্থ আসছে, পাচার হচ্ছে, এটা রোধ করার জন্য আমি খুব ক্যাটাগরিক্যালি আজকে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা স্বাধীন স্বয়ংসম্পূর্ণ একটা গোয়েন্দা সংস্থা করতে হবে। যেই গোয়েন্দা সংস্থায় অর্থনীতিবিদ, শিল্পপতি, বিচারপতি বা যারা মানে অর্থ বুঝেন, এই ধরনের দিয়ে একটা করলে ভবিষ্যতে যে পাচার হবে না। এই যে সংস্কার আপনি তাহলে কী করলেন? বিএনপি যদি আসে বা অন্যরা যদি আসে, তারা যে পাচার করবে না, এটা কি গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নেই। কিন্তু ক্লজ যদি তৈরি করা হয় তাহলে এটা হবে না। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আপনি বলেন যদি আজকে রাত্রে বা কালকে প্রেসিডেন্ট অধ্যাদেশ একটা জারি হয় যে যার যার যে গ্রামের এলাকা আছে, শহরের এলাকা, যার যার জন্মভূমি, পার্মানেন্ট অ্যাড্রেস আছে, তার মৌজার বাইরে কোনো স্থায়ী সম্পত্তি কিনতে পারবে না। আপনি দেখবেন ঘুষ বন্ধ হয়ে যাবে। যেমন আমি তো আজকে যদি ঘুষ খাই, কোটি কোটি টাকা ঘুষ খাই, আমি সারা বাংলাদেশে যেগুলো অ্যাপার্টমেন্ট হচ্ছে, মার্কেট হচ্ছে, আমি এক একটা করে ফ্ল্যাট কিনবো। 1000 কোটি টাকা যদি আজকে রাত্রে ঘুষ খাওয়ার সম্ভাবনা থাকে, আমি কিনবো, জমি কিনবো, সারা বাংলাদেশে কিনবো। নোবডি উইল রেস্ট্রিক্ট মি। তাহলে আমার তো ঘুষ খাওয়ার সুযোগ আছে, আর আমার এগুলা পারচেস করার সুযোগ আছে। সো আমার পারচেস পাওয়ারই আপনি কমাই দেন, এরপর আমি কোথায় ঘুষ খাবো? আমার বাড়ি যেখানে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, সেটা তো শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের, না কোন অন্যদের বেলায় হবে। ইয়েস, অন্যদের বেলায় হবে। প্রত্যেকের পার্মানেন্ট অ্যাড্রেসে তুমি এর মৌজার বাইরে জমি কিনতে পারবে না, বাড়ি বানাইতে পারবে না। আপনি বলে দেন না, এইগুলো হচ্ছে সংস্কার। আর তা না হলে এই নর্মাল এই সমস্ত সংস্কার আমরা দেখি যে সংস্কারই হোক, সানাউল নোমান, জন আস্থা তো তৈরি করতে হবে, জনগণের আস্থা নিয়ে তো সেগুলো করতে হবে। জনগণের সেটি তো আর এটা হচ্ছে আপনি এই ধরনের কোনো বৈপ্লবিক কোনো অধ্যাদেশ বা কোনো কিছুই তো এখন পর্যন্ত হচ্ছে না। আস্থা কিভাবে তৈরি হবে? আপনি কি মনে করেন যে শাকসবজিওয়ালার, ডিমওয়ালাদেরই শুধু সিন্ডিকেট, আর বাকিদের কোনো সিন্ডিকেট নাই? সাংবাদিকদের সিন্ডিকেট নাই? বুদ্ধিজীবীদের সিন্ডিকেট নাই? ওইগুলো আপনারা ভাঙেন না কেন? খালি দোষ যত নন্দ ঘোষ, মানে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। তো ছোটখাটো ব্যবসায়ীরা করে, বড় বড় ব্যবসায়ীরা কি করতেছে? তারা ট্যাক্স দেয়, তারা লজিক্যাল বিজনেস করে। আমি একটা গ্রুপ অফ কোম্পানির কথা নাম না বলে বলতেছি। তারা বলেছে তাদের একটা প্রথম আলোতে রিপোর্ট আসছে যে তাদের পিতার 12 বছর মৃত্যু হয়েছে, তারপরে তারা 600 গুণ তারা ব্যবসা বাড়িয়েছে।
লজিক্যালি ব্যবসা করছে তারা মনে করছেন। আমরা যারা চাকরি বাকরি করি আমরা কি খুব অযোগ্য লোক এই দেশের আমরা ঢুকছি, কমিশন পেয়েছি বা যারা সিভিল ব্যুরোক্রেটস হয়েছে, ওই আমরা 30 বছরে তো খুব অনেস্ট লাইফ লিড করলে আমরা তো কিছু করতে পারি। তারা এত কিছু আলাউদ্দিনের প্রদীপ পেয়ে যায় যে হাজার হাজার কোটি টাকা তারা খুব লজিক্যালি করে ফেলে, নেভার এভার। সো এইগুলোকে আপনাকে স্টপ করার মতো কাজ করতে হবে। আনালে ওই যে ভাই যে বলছেন না ইলেকশন হবে, এটা হবে, ভোটার লিস্ট হবে, এগুলো ওই মান্নাত আমালের কথা। সো আই ডোন্ট বিলিভ, আমি মনে করি এই সরকারকে সত্যি সত্যি যদি কোনো বৈপ্লবিক কথা বলতে হয়, পাটোয়ারি সাহেব বলেছেন যে যোগ্য লোক আছে, একাডেমিক লোক আছে, তাদের বৈপ্লবিক চিন্তা করতে হবে, তা নাহলে হবে না। রাজনীতি কবে নির্বাচনমুখী হবে আপনার কি মনে হয়? রাজনীতি কবে নির্বাচনমুখী হবে এটা বলা খুবই দুষ্কর। আসলে এটা হচ্ছে উইন সিচুয়েশন লাগবে। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে এই অভ্যুত্থানের যে প্রত্যাশা, সাধারণ গণমানুষের প্রত্যাশা একরকম, আর আমাদের রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা একরকম। সো আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি খুব দ্রুত চাপ দিতে থাকে, আমার মনে হয় খুব সাধারণ মেহনতি মানুষের প্রত্যাশার সাথে এটা যাবে না। কারণ আমরা তাদের রূপ দেখেছি, 3টা বড় দলেরই শাসন আমরা দেখেছি, শোষণ দেখেছি, শাসন দেখেছি, সব কিছু আমরা দেখেছি। সো আমরা খুব খেটে খাওয়া মানুষ যারা মানে আমরা যারা বিলো পভার্টির নিচে আমরা বসবাস করি, দারিদ্র রেখার নিচে যারা বসবাস করি, আমরা খুব আশাবাদী না। আমরা বরং এই সরকারকে সময় দিতে চাই এবং এই সরকারের একটা ঝিমানি ভাব আছে, এটা চলে যাওয়ার জন্য আহ্বান জানাবো যে আপনারা একটু বৈপ্লবিকভাবে, যেভাবে অভ্যুত্থান হয়েছে 5 তারিখে, বৈপ্লবিকভাবে মানে 45 মিনিটসের মধ্যে, সো আপনারা অন্তত 45 দেশ তো চলে গেছে, এইরকম অধ্যাদেশ করেন। আমি শুভ ভাই যেটা বললেন আর কি, রাষ্ট্রপতি যেহেতু এক্সিস্টিং, অতএব ওনার কনস্টিটিউশনাল অধ্যাদেশ জারি করার প্রত্যেকটা ক্ষমতা আছে। হ্যাঁ, এখন উনি যেটা করতে পারেন যে উনি উপদেষ্টা পরিষদের যেই মোটিভ আছে, গোল আছে, সেই হিসাবে উনি জারি করে দেবেন, জাস্ট সাইন করে দেবেন। আমার মনে হয় এগুলো করা খুব কষ্টকর না, দুঃসাধ্য ব্যাপার না, কিন্তু এগুলো প্রম্পট করতে হবে। ফলাফলটা আমরা দেরিতে চাই, কিন্তু কাজগুলো, একাডেমিক কাজগুলো খুব যেন প্রম্পট হয়, দ্রুত হয়। তারা রাত্রে যেন মানে অহর্নিশ কাজ করে, আমি আহ্বান জানাবো যারা কমিশনগুলো করেছে, বিভিন্ন কাজগুলো করেছে। এবং সংস্কারের নামে সংস্কার আমরা বলতে থাকি, পুলিশের সংস্কার, এই সংস্কার। রাষ্ট্রের ওভারহেড কস্ট প্রচুর বেড়ে গেছে, আমরা উৎপাদন থেকে সরে আসছি। আমরা শুধু কৃষক যারা মাঠে কাজ করে আর যারা শিল্পের সাথে, যন্ত্রের সাথে ধরে আছে, তাদের উপর, তাদের পয়সা কামানোর পয়সাগুলো নিয়ে আমরা লাক্সারি লাইফ লিড করি। আর ওরা মানে একটা মানে ঘানির বলদের মতো এই 53 বছর ধরে এটা টানছে। হ্যাঁ, লুঙ্গির পরিবর্তে তাদের প্যান্ট পরা হয়েছে, যাদের স্যান্ডেল ছিল না তারা স্যান্ডেল পরে। এগুলো ওই যে রিমিটেন্স যোদ্ধাদের জন্য হচ্ছে, ইট নট অনলি ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো আমি আশা করি যে দ্রুততম সময়ের মধ্যেই তারা কিছু করবে। আর উৎপাদনের রাজনীতি এবং গ্রামমুখী রাজনীতিতে আপনাকে করতে হবে। প্রত্যেকটা গ্রামকে সংসম্পন্ন করতে দেন, ওই গ্রামের লোকগুলোকে, ওই ইউনিয়নের, ওই উপজেলার লোকগুলোকে ডিসিশন নিতে দেন, তাদের পরিবেশ, তাদের উৎপাদন, তাদের খাদ্য বিপণন ব্যবস্থা কীরকম থাকবে। ধন্যবাদ। তো আমি শেষ একটা কথা বলে দিয়ে যাই, প্রত্যাশা করি এই সরকারের কাছে যে আমরা একটা ঝঞ্ঝা ঝড়ের মধ্যে দিয়ে আমরা আসছি। তো এই প্রত্যাশা এটাই করবো যে ঝঞ্ঝা ঝড়, মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক, আমরা অগ্নিগহনে দৃপ্ত দহনে জীবন করেছি জয়, আর শত নিষেধের বাধাবন্ধনে দুঃখ করেছি ক্ষয়। তাই ব্যর্থ নয় এই চলা।